ঘটনায় আমাদের এই পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী 18টি মামলা দায়ের করা হয়েছে। তার মধ্যে সবচেয়ে বেশি ন্যাক্কারজনক কালো আইনের মামলা আমাদের বিরুদ্ধে করা হয়েছে। 1974 সালের বিশেষ ক্ষমতা আইন, যেটি কালো আইন হিসাবে স্বীকৃত হয়েছে, বিভিন্ন সরকার পরিবর্তন হয়েছে, সর্বশেষ এসে সাধারণ কৃষক খেটে খাওয়া মানুষ, আমাদের মতো শান্তিপ্রিয় অহিংস মানুষের বিরুদ্ধে সেই মামলা দায়ের করা হয়েছে। এই কালো আইন কোথায় প্রয়োগ করতে হয়, কালো আইনের এই রাষ্ট্রে প্রচলিত আছে কিনা আমরা জানি না। গণতন্ত্র গণতন্ত্র বলে চাচাই, আর সাধারণ মানুষের উপরে কালো আইনের প্রয়োগ করি, এই কেমন কথা? আমরা কোনো রাজনৈতিক দল না, আমরা কোনো প্রতিপক্ষ নই। কেন আমাদের বিরুদ্ধে এই ষড়যন্ত্রমূলক হয়রানিমূলক কালো আইনে? রাষ্ট্রকে চিনতে হবে। রাষ্ট্র শাসকেরা ক্ষমতার পরিবর্তন হয়, মানুষ রক্ত দেয়, কিন্তু শেষ ফলাফল হয় আমাদের মতো সাধারণ মানুষদের উপরে বিশেষ কালো আইনের মামলা দায়ের করা হয়। আপনি বলেন 18টা হলো আমাদের এই সরকারের আমলে দায়ের হয়েছে, আর বিগত স্বৈরাচারী এই সরকারের আমলে 3টি মামলা দায়ের হয়েছে। একটা লিস্ট আপনাকে দিব, আপনি চাইলে আমরা দিব। আর বলেন, আর কারো প্রশ্ন আছে? জি, আমরা শতাধিক মানুষ জেলে ছিলাম, জামিন নিয়ে এসেছি, এখনো 2 জন জেল থেকে বের হতে পারে নাই। এবং যত মানুষের মামলা আছে, অনেক মামলা আছে যারা কোর্টে হাজিরা দেয়নি, পালিয়ে ফিরছেন, ঘর বাড়ি ছেড়েছেন, পাগলের মতো ঘুরে বেড়াচ্ছেন রাস্তায় রাস্তায়। তো আমরা আমাদের আরেকজন অতিথি জুনায়েদ সাকিব সাহেব এসেছেন, আমরা সরাসরি ওনাকে মঞ্চে আসার জন্য আহ্বান করছি। নো রেস্ট। হ্যাঁ বলেন। আমরা 18 জন মামলা হচ্ছে, খুলে ফেললেন। 56 জন মামলায় আছে, আর অজ্ঞাত আছে প্রায় 2500-এর মতো। লিখিত বক্তব্যটা পাঠ করে শোনাচ্ছি। ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়া, সংবাদপত্র ও সাংবাদিকদের প্রতি আমাদের বক্তব্য। সুপ্রিয় ও শ্রদ্ধাভাজন সাংবাদিক বন্ধুগণ, আজ 28শে মে 2025 বুধবার অবৈধ অর্থ উদ্ধার ও গণমুখী বিনিয়োগ জাতীয় সংস্থা গঠনে আইন প্রণয়ন ও অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশের সংগঠক নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহার, অভিযুক্তদের জামিনের ব্যবস্থা গ্রহণের দাবিতে অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা স্বরাষ্ট্র এবং আইন উপদেষ্টা বরাবরে স্মারকলিপি প্রদান উপলক্ষে অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশের পক্ষ থেকে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। বন্ধুগণ, অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশের সংবিধানের 7 এর আওতায় সিভিল রাইটস নাগরিক আদায়ের সংগঠন হচ্ছে অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ। আপনারা জানেন, স্বাধীন বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্মলগ্ন থেকেই সর্বস্তরে সর্বগ্রাসী দুর্নীতি অমৃত সম্ভাবনার বাংলাদেশকে করে করে খাচ্ছে। স্বাধীনতার পর থেকেই ভ্যাট, ট্যাক্স, চার্জ, ফি, ডিউটি ইত্যাদি খাতে বাংলাদেশের জনগণ থেকে আদায় করা অর্থ একটি দুর্নীতিবাদ লুটেরা গোষ্ঠী আত্মসাৎ করছে, এবং আত্মসাৎকৃত অর্থের একটি বড় অংশ বিভিন্ন দেশে পাচার করছে ও দেশের মাঝে পঞ্জীবিত রাখছে। দেশের রাজনৈতিক অঙ্গনে দুর্বৃত্তদের ঘুষ, দুর্নীতি, লুটপাট
দুর্বৃত্তায়নের অপরাজনৈতিক সংস্কৃতির ধারাবাহিকতা বিদ্যমান থাকায় রাষ্ট্রের মালিক জনগণের কাঙ্ক্ষিত অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক মুক্তির লক্ষ্য অর্জনে দুর্নীতিকে প্রধান বাধা হিসেবে গণ্য করছে সকল শ্রেণী পেশার নাগরিক সাধারণেরা। রাষ্ট্রের শাসন ব্যবস্থার প্রধান সমস্যা দুর্নীতি। এই বিবেচনা থেকেই অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ, সিভিল রাইটস, নাগরিক অধিকার সংগঠন অহিংস নীতিতে শান্তিপূর্ণ সাংবিধানিক পন্থায় দুর্নীতি বিরোধী একটি বিশেষ আইন প্রণয়ন, আইনটি জাতীয় সংসদে উপস্থাপন করানোর লক্ষ্য ও সফল বাস্তবায়নে 2021 সাল থেকে সারা দেশের তৃণমূল পর্যায়ে নানা বৈষম্যের শিকার, শোষিত, বঞ্চিত, নিপীড়িত জনগোষ্ঠীকে নিজেদের অধিকার সম্পর্কে আত্মসচেতন ও উদ্বুদ্ধকরণ এবং আইনের প্রস্তাবের প্রতি সমর্থনকারীদের অনুস্বাক্ষর সংগ্রহ করার কার্যক্রম পরিচালনা করে আসছে। এই কার্যক্রমের অংশ হিসেবে দেশের 18 কোটি মানুষের মাঝ থেকে 10% অর্থাৎ 1,80,00,000 মানুষের আইনের প্রস্তাবের প্রতি সমর্থনকারীদের অনুস্বাক্ষর সংগ্রহ করা হয়। দুর্নীতিমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে দুর্নীতি বিরোধী বিশেষ আইন প্রণয়নের মাধ্যমে স্বাধীন জাতীয় সংস্থা গঠন, অধিতব্য জাতীয় সংস্থার মাধ্যমে বিদেশে পাচারকৃত এবং দেশের মাঝে পঞ্জীবিত থাকা অবৈধ অর্থ উদ্ধার ও রাষ্ট্রের মালিক জনগণের অর্থ তাদেরকে পুঁজি হিসাবে ফেরত প্রদানের তৃণমূল পর্যায়ে গণমানুষের অর্থনৈতিক মুক্তি, এই স্বপ্ন যিনি দেখিয়েছিলেন তিনি হলেন বিশিষ্ট অর্থনীতিবিদ, বিজ্ঞ আইনজীবী অ্যাডভোকেট আবু মুস্তফা আমিন। বাংলাদেশের সংবিধানের 20-2 অনুচ্ছেদে কোন ব্যক্তিকে অনুপার্জিত অর্থ ভোগ করতে না দেওয়ার অধিকার ব্যক্ত করা হয়েছে এবং 14 অনুচ্ছেদে মেহনতি মানুষ তথা কৃষক, শ্রমিক সহ অনগ্রসর অংশকে সকল প্রকার শোষণ থেকে মুক্ত করার অঙ্গীকার ব্যক্ত করা হয়েছে। কিন্তু দুঃখের বিষয় এই যে বিগত 53 বছর ধরে শাসক গোষ্ঠী সাংবিধানিক অঙ্গীকার ভঙ্গ করে জনগণ থেকে আদায় করা অর্থ তৃণমূল জনগণের সার্বিক কল্যাণে ব্যবহৃত না করে লুটপাট ও বিদেশে পাচার ও দেশের মাঝে পঞ্জীবিত করার জনগণ প্রতিশূন্য হয়ে অর্থনৈতিক সংকটে পড়ে উন্নত জীবন যাপনের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। খাদ্যপণ্য সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য বৃদ্ধি পাওয়ায় পাশাপাশি জাতীয় উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে। সামাজিক ব্যবস্থায় দুর্নীতিকে জিরো টলারেন্স ঘোষণা, অপরদিকে দুর্নীতি দমন কমিশন দুদকের নিষ্ক্রিয় ভূমিকায় জনগণের কষ্টার্জিত রক্ত ঘামে তৈরি অর্থ লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশের বিভিন্ন দেশে পাচার করা হয়েছে। দুর্নীতি দমন কমিশন দুদকের অকার্যকর কর্মধারা দেশবাসীকে হতবাক করেছে। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ যখন প্রস্তাবিত আইনের রূপরেখা তৈরি করা সহ আইন প্রণয়নের যৌক্তিকতা বিষয়ে জনগণকে আত্মসচেতন উদ্বুদ্ধকরণের শেষ পর্যায়ে ঠিক সেই সময়ে ঘটে যায় 2024 ইংরেজি সালের জুলাই আগস্টের ছাত্র জনতার গণঅভ্যুত্থান। স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতন ও পলায়ন। 8ই আগস্ট 2024 এই প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন পরবর্তী সরকারের দুর্নীতি বিরোধী বিশেষ পদক্ষেপ নেওয়ার ঘোষণার পর গত 18ই আগস্ট 2024 অবৈধ অর্থ উদ্ধার ও গণমুখী বিনিয়োগ জাতীয় সংস্থা শিরোনামে প্রস্তাবিত দুর্নীতি বিরোধী বিশেষ আইনের রূপরেখা অধ্যাদেশ জারির মাধ্যমে প্রণয়নের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনূস সাহেবের বরাবরে জমা দেওয়া হয়। সে সময়ে সরকারের পক্ষ থেকে আইনের প্রতি ব্যাপক গণসমর্থন ও ব্যাপক মানুষের সমর্থন
নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল। সে মতে আমরা কার্যক্রম পরিচালনা করি এবং পরবর্তীতে গত 25শে নভেম্বর 2025 এই তারিখে আইনের প্রতি ব্যাপক গণমানুষের সমর্থন প্রদর্শন করার লক্ষ্যে ঢাকার শাহবাগে সমাবেশ আহ্বান করা হয়। অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ কোন রাজনৈতিক সংগঠন নয়। এছাড়া বেশ কিছুদিন আগেই সমাবেশটি আহ্বান করা হয়েছিল। কিন্তু দুঃখজনক হলেও এটাই সত্য যে আহত সমাবেশে গ্রামের সাধারণ শ্রমজীবী নারী পুরুষ উপস্থিত হলে তাদের উপরে হামলা মারপিট করে সমাবেশ বন্ধ করে দেওয়া হয়। এরপর সংগঠনের নেতাকর্মীদের মিথ্যা হয়রানিমূলক 28টি মামলা দায়ের করা হয়েছে। বিগত সরকারের সময় দায়ের করা হয়েছিল 3টি মামলায়। সংগঠনের নেতাকর্মী শতাধিক নিরীহ নারী পুরুষকে গ্রেপ্তার করা হয়েছিল। তাদের অনেকে জামিনে মুক্ত হয়েছেন, অনেকে জেল হাজতে রয়েছেন, অনেকে পালিয়ে ফিরছেন। এখনো সরকার দুর্নীতি বিরোধী বিশেষ আইন প্রণয়নের উদ্যোগ গ্রহণ করেছেন বলে বিভিন্ন মিডিয়ায় প্রচারিত খবরে আমরা জানতে পেরেছি। অবৈধ অর্থ উদ্ধার ও গণমুখী বিনিয়োগ জাতীয় সংস্থা নামক প্রস্তাবিত আইনের বিশেষত্ব ছিল আইন প্রণয়নের মাধ্যমে সরকার একটি স্বাধীন জাতীয় সংস্থা গঠন করবে। আইনের দ্বারা গঠিতব্য জাতীয় সংস্থা বিদেশ থেকে পাচারকৃত ও দেশের মাঝে পঞ্জীবিত অবৈধ অর্থ উদ্ধার করে রাষ্ট্রের বাড়ি পুঁজিহীন তৃণমূল পর্যায়ের কৃষক, শ্রমিক, হকার, বেকার সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে বিনা সুদে, বিনা জামানতে, সহজ কিস্তিতে পরিশোধযোগ্য ঋণ হিসাবে পুঁজি প্রদান করবে। সরকার দুর্নীতি বিরোধী যে আইনটি প্রণয়ন করতে যাচ্ছেন সে আইন যেন শোষিত, বঞ্চিত, নিপীড়িত মানুষের স্বার্থ রক্ষা করে, সেটাই আমাদের কাম্য। সুপ্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, অবৈধ অর্থ উদ্ধার ও গণমুখী বিনিয়োগ জাতীয় সংস্থা গঠনে আইন প্রণয়ন ও অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশের সংগঠক নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা হয়রানিমূলক মামলা প্রত্যাহার, অভিযুক্তদের জামিনের ব্যবস্থা গ্রহণের বিষয়ে স্মারকলিপি প্রদান এবং জনস্বার্থে প্রকৃত সত্য খবর ইলেকট্রনিক অনলাইন মিডিয়ায় তুলে ধরার জন্য আপনাদের প্রতি সবিনয় অনুরোধ রাখছি। সবাই ভালো থাকবেন। আজকে আমরা আশা করি